মানুষ কিভাবে সৃষ্টি হলো তা হয়তো বিজ্ঞান যুক্তি দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। হাবল টেলিস্কোপের এবং অন্যান্য যন্ত্রের সাহায্যে প্রমাণ করে দেখিয়েছে সৌরজগৎ সহ আমাদের গোটা গ্যালাক্সি বা ছায়াপথ সেকেন্ডে 15 কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে অজানার সন্ধানে। কেন? তাও আজ অজানা। আমাদের ব্রেনের মাত্র 30% কাজ আমরা জানতে পেরেছি, যদিও আমরা আবিষ্কার করে ফেলেছি ফোর্স টানেলিং মাইক্রোস্কোপ এবং অন্যান্য উন্নত যন্ত্র, তা সত্ত্বেও আমরা কিন্তু জানতে পারিনি ব্রেনের সমস্ত কিছু কার্যপ্রণালী। তাই মানুষের সংস্কার ও বিশ্বাসকে প্রাধান্য দিয়ে বা না দিয়ে আমরা বেরিয়ে পড়ি না কেন মহামানবের সাগর তীরের কুম্ভ মেলা দর্শনে। একজন বিজ্ঞানমনস্ক সাধারণ মানুষের মনে প্রশ্ন, এত কোটি মানুষ কেন ছুটে আসছে শাহী স্নান করতে? পুণ্য হোক বা না হোক, সেই বিতর্কে না গিয়ে আসুন না আমরা সবাই মিলে উপভোগ করি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রমের নামগান সংকীর্তনের কিছুটা অংশ, আর সাক্ষী থাকি 3 দিন ধরে এই আশ্রম থেকে মহাকুম্ভ মেলা ভ্রমণের বিভিন্ন দৃশ্যের খুঁটিনাটি তথ্যের। আর তারপর বাড়ি ফেরার সময় ট্রেন থেকে তোলা মেলার অপূর্ব দৃশ্যের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা তাই নিজের মনে করে ভিডিওটিকে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে স্কুল করে ব্যাগ গুছিয়ে পৌঁছে যাই হাওড়া স্টেশনে। একটু আগেই 1233 বিভূতি এক্সপ্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুজন আমাদের সিটে বসে থাকলেও আমাদের জায়গা ছেড়ে দেয়। আমার টিকিট তখনও কনফার্ম হয়নি। ছোট মাসিদের কাছে একটি কনফার্ম টিকিট ছিল, তাই বসার অসুবিধা হয়নি। টিকারের দেখা পাওয়া যায়নি। নিচে পা রাখা প্রায় দুরূহ ব্যাপার। সব জায়গাতেই লোক কামরায় ঠাসাঠাসি ভিড়ের মধ্যে দিয়ে 7:55 আমাদের বিভূতি এক্সপ্রেস পাড়ি দেয় তার গন্তব্য প্রয়াগরাজ রামবাগ স্টেশনের উদ্দেশ্যে। প্রচণ্ড ভিড়ের ঠাসা ট্রেনে একটি আপার বাতে কোনো রকমে রাত্রিটা যাপন করে পরের দিন ভোরবেলায় উঠে দেখি তখনও যাত্রীদের মধ্যে কোলাহল। স্টেশন আসলেই ট্রেনে ওঠার একটা প্রচেষ্টা, আর দরজার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা গেট খুলতে চাইছে না, কারণ গেট খুললে তাদেরও ওখানে থাকার জায়গা আর হবে না। এইরকম এক দুঃসহ পরিবেশের মধ্যে দিয়ে ট্রেন চলতে থাকে। আস্তে আস্তে সেটা প্রয়াগরাজের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। যদিও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের যে ট্রেনে ওঠার কাতর আবেদন রাগে পর্যবসিত হয়, তারা চেষ্টা করে জানলার কাঁচকে ভাঙার। এইরকম সব বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে তার নির্দিষ্ট টাইম থেকে 2 ঘন্টা লেটে প্রয়াগরাজ স্টেশনের আগের স্টেশন জুসিতে এসে পৌঁছায়। তার আগের স্টেশন কাশিতে আমরা গঙ্গার অপরূপ দৃশ্যের ভিডিও দেখি। কাশীর বিশ্বনাথের দর্শন অন্য দিক থেকে ট্রেনের পাওয়া যায়। প্রায় 2 ঘন্টা দেরিতে প্রয়াগরাজ রামবাগের আগের স্টেশন জুসিতে আমরা নেমে যাই। ওখান থেকে প্রয়াগ সঙ্গম এবং আমাদের থাকার আশ্রম বেশ খানিকটা কাছে। খুব ভারী ব্যাগ নিয়ে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে ক্লান্ত শরীরে যখন শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রমে পৌঁছাই, তখন সূর্যদেব প্রায় অস্তাচলে। আশ্রমে আমাদেরই পরিচিত একজন আমাদের জন্য ভাত রেখে দেন। আমরা সেই অন্নপ্রসাদ গ্রহণ করে স্পঞ্জের গদি ও তোষকে মোড়া বিছানায় শরীরটাকে প্রায় ছুঁড়ে দিই। ঘণ্টাখানেক বিশ্রাম নেয়ার পর মাঝে মাঝে কানে ভেসে আসতে থাকে সান্ধ্যকালীন সংকীর্তনের সুর। এক সুমধুর সুরে আমাদের মন প্লাবিত হয়ে যায়। আমরা উঠে পড়ি এবং সান্ধ্যকালীন সংকীর্তনের অনুষ্ঠানে যোগ দিই। সেই অংশটুকু আপনাদের সামনে পরিবেশন করলাম।
শ্রীমন মহাপ্রভুর চরণে আশ্রয় দিয়েছে গৌর তোমার সেবা করে। আজ শ্রীমন মহাপ্রভু আমার পারিষদ বর্গ সঙ্গে নৃত্য করছে, তিনি মধ্য মণি হয়ে নৃত্য করছে। আর তার অন্তরঙ্গ ভক্ত আর কি করছে? কই গোনাঙ্গে মহাপ্রভুর অঙ্গে যেন সকলে দেখছেন কি না গর্ভে মহারাজ সমাধিস্থ হয়ে এই নাম কোন দিকে গাইতে গাইতে প্রাতকাল সকাল হয়ে গেছে, বাল্যভোগের সময় হয়ে গেছে, প্রাত কিন্তু সারা হয়নি, কিন্তু প্রাণ কিছু কেউ সাহস করে করতে পারছেন না। সকলে দরবেশী মহারাজের সেই ধানটি সকলে তিনি অন্তর যাবে, সকলে মনোভাব ভক্তি করে তিনি বললেন আমি কি জানো জীবন মহাপ্রভু ঋষি জনন নারদ সকল মহাপুরুষরা সারিবদ্ধ হয়ে আকাশ মার্গে এই ভজন গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ নারায়ণ হরে কৃষ্ণ এই নামটি গাইতে গাইতে চলেছে। আর আমাকে তাদের সঙ্গী হবার জন্য তা ওই নামে যে অক্ষরগুলি আমার কাছে এখনো জলজল, তা এই নাম হলো সর্বশক্তি সমন্বিত ভজ গুরু। আগে গৌরাঙ্গ তিনি হলেন গৌরাঙ্গ রাধা গোবিন্দ। গৌরাঙ্গকে না রাধা গোবিন্দের ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ তিনি হলেন ব্রহ্ম, তিনি হলেন নারায়ণ। হরে কৃষ্ণ নাম এই নাম সহযোগে তাকে নাম শ্রীকৃষ্ণের লীলাগান পুরীরে সবার মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি রাতে আশ্রমের লুচি, ডাল, সবজি ও বোঁদে প্রসাদ গ্রহণ করে আমরা
বাকি কিছু প্রাসঙ্গিক কাজ সেরে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম হঠাৎ ভেঙে যায়। ঘড়িতে তখন দেখি 2:38। তারপর জগন্নাথ সম্পর্কে মেজমাইমার জামাই ডাকতে থাকে, আপনারা ব্রহ্ম মুহূর্তে মাঘী পূর্ণিমার স্নান করতে যাবেন না? আমরা সঙ্গে সঙ্গে উঠে পড়ি। ছোট মেসোমশাই এবং আমরা, অর্থাৎ ছোট মেসোমশাই ও ওনার বন্ধু গৌরদা, এক কথায় রাজি হয়ে যায় তাড়াতাড়ি স্নান করার জন্যে। এত প্রতীক্ষা, এত কষ্ট মধ্যে দিয়ে ট্রেন যাত্রা, সব কিছু তো এর উদ্দেশ্যেই। তাই আমরা খুব দ্রুত রেডি হয়ে নিই কুম্ভ স্নানের জন্যে। তারপর প্রায় 3টে থেকে 1 ঘন্টা হেঁটে 4টের সময় পৌঁছে যাই আমরা আসল সঙ্গমস্থলে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলিত হয়েছে মহাকুম্ভের মহাপূর্ণ স্থানের উদ্দেশ্যে। এত সাধু, এত নাগা সন্ন্যাসী, দেশ বিদেশ থেকে আগত প্রায় 50 কোটি মানুষের স্নান সম্পন্ন হয়েছে এই পূর্ণ কুম্ভে। সেখানেই আমরা স্নান করি ব্রহ্ম মুহূর্তে। তখন ঘড়ির কাঁটায় 4:10। ভোরের সূর্যের আলো তখন ফোটেনি। তাই স্নান সেরে আমরা আস্তে আস্তে রওনা দিই সেই স্থানটাকে ফাঁকা করার উদ্দেশ্যে। বারবার অ্যানাউন্স করতে থাকে, আপনাদের স্নান হয়ে গেলে আপনারা তাড়াতাড়ি দ্রুত সেই স্থান পরিত্যাগ করবেন, অন্যদের স্নান করার সুযোগ করে দেওয়ার জন্য। ব্রহ্ম মুহূর্তে স্নান করে মাঘী পূর্ণিমার দিন আস্তে আস্তে একটা কথাই মনে হতে থাকে, 4000 হেক্টর বিশাল এলাকায় প্রায় 25টি সেক্টর, তার এত সুন্দর ব্যবস্থাপনা, 1 লাখেরও বেশি মেলা পরিষ্কার করার লোক, 6000 কোটি টাকা ইনভেস্টমেন্ট, প্রায় 50,000-এরও পুলিশ মোতায়েন করা আছে, লক্ষাধিক অস্থায়ী টয়লেট, 1000-এরও বেশি পোশাক চেঞ্জিং রুম বা পোশাক ছাড়ার জায়গা করা আছে, 2750টি সিসিটিভি ক্যামেরা, এআই বেসড ড্রোন ওড়ানোর সাথে সাথে এত ব্যবস্থাপনা। তবুও মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল যখন শুনেছিলাম প্রত্যক্ষদর্শীর কাছে মৌনী অমাবস্যার দিন ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা শুনে। প্রত্যক্ষদর্শী জগন্নাথ বলল, তখন হঠাৎই মানুষ যারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল তার ওপর দিয়েই এই মানুষরা চলে আসে। আর যারা ছিল তারা অনেকেই ছিল অসুস্থ শিশু। তাদের অনেক চেষ্টা করেও কিন্তু বাঁচানো যায়নি। খুব বেশি হলে 15 থেকে 20 জনই কিন্তু মারা গেছে। আর এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বারবার তাদের কথা প্রসঙ্গে সেই কথাগুলো তুলে আনছে। আমাদেরও তখন মনটা খারাপ হয়ে যাচ্ছিল। তবুও যা ঘটে গেছে তা তো ফেরার নয়। আমাদের এই পুণ্য স্নান আপনাদের কিছুটা হলেও চেষ্টা করছিলাম ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। আপনাদের সামনে উপস্থাপিত এই মহাকুম্ভ মেলাটি ঐতিহ্যগতভাবে কুম্ভ মেলা হিসেবে স্বীকৃত 4টি মেলার একটি। প্রয়াগ ত্রিবেণী সঙ্গমে একটি বার্ষিক মেলা যা মাঘ মেলা নামে পরিচিত। প্রাচীনকাল থেকে অন্তত খ্রিস্টীয় শতাব্দীর প্রথম দিক থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এই স্থানের পবিত্রতা এবং বার্ষিক উৎসবের উল্লেখ প্রাচীন পুরাণ, মহাকাব্য, মহাভারতেও বর্ণিত আছে। মুঘল সাম্রাজ্যের মুসলিম ঐতিহাসিকদের দ্বারা পূর্ববর্তী যুগের গ্রন্থগুলিতেও এই উৎসবের উল্লেখ আছে। তারও আগে আমরা হিউয়েন-সাংয়ের লেখা বিবরণীতে এর উল্লেখ পেয়ে থাকি হর্ষবর্ধনের রাজত্বকাল থেকে। কুম্ভ মেলার বিষয়বস্তু বহু প্রকৃত ঘটনার চলচ্চিত্র বা ডকুমেন্টারিতে চিত্রায়িত হয়েছে, যার মধ্যে আছে গ্রাহাম ডের পরিচালিত কুম্ভ মেলা, দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ 2001। এছাড়াও নিক ডে পরিচালিত শর্টকাট টু নির্বাণ কুম্ভ মেলা। কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি 6, 12 এবং 144 বছরে একবার পালিত হয়। এবছর 144 বছর বাদে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে, আগেকারের এলাহাবাদ অংশে। এটি পৃথিবীর সবথেকে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। মেলাটি 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন, হরিদ্বার গঙ্গা নদী, নাসিক গোদাবরী নদী এবং উজ্জয়িনী শিপ্রা নদী। 2022 সালে 700 বছর বিরতির পর
হুগলির বাঁশবেড়িয়ায় আবার কুম্ভ মেলার আয়োজন করেছিল। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রদায়ের বাণিজ্য, মেলা, শিক্ষা, সাধুদের ধর্মীয় বক্তব্য, সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলাও বটে। কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা, বিতর্ক চালু করার চেষ্টা করেছিলেন। এটা হচ্ছে প্রয়াগরাজ থেকে ঝুসি যাওয়ার ব্রিজ। এদিকটা হচ্ছে প্রয়াগরাজ, এদিকটা প্রয়াগরাজ, হনুমান মন্দির, নাগবাসুকী মন্দির এখানে আছে। আর এদিকটা হচ্ছে ঝুসি যাওয়ার পথে আমরা যেখান থেকে এসেছিলাম সেই জায়গাটাতে প্রচুর পাখি দেখা যাচ্ছে, যেখান দিয়ে আমরা আসলাম। সেই পাখির ছবি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি। 1, 2, 3, 3, 4 বিভূতি এক্সপ্রেসে চেপে মেলার মধ্যে দিয়ে যাওয়ার অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই দৃশ্য দেখতে দেখতে আপনারা লক্ষ্য করলেন যে বিরাট বড় বড় লোহার ডিম্বাকৃতি খোলকের মতন অংশগুলো দিয়ে তৈরি অস্থায়ী সেতুগুলোতে যাওয়ার যে রাস্তা, সেগুলো খুব সুন্দরভাবে মানুষকে প্রয়াগ সঙ্গমের দিকে পৌঁছে দিয়েছে। এই 3 দিনে আশ্রমে থাকার ফলে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম। শাস্ত্রজ্ঞ সেবায়িতদের সান্নিধ্যে থেকে অনেক কিছু জিনিস জানতে পারলাম। যেমন জানতে পারলাম যে 9টি কমপক্ষে ডুব দিতে হয়, কি বাবার জন্য, মায়ের জন্য, প্রতিবেশীর জন্য, গ্রামের জন্য প্রভৃতি বিভিন্ন উন্নতির জন্য কমপক্ষে 9টা ডুব দেওয়া স্বাস্থ্য মতে উচিত। আমি প্রায় 20টার মতন ডুব দিয়েছিলাম সেই স্থানের মাটি তোলার জন্য। জানি না কোন আকর্ষণের টানে হঠাৎই সিদ্ধান্তে আসা আমার এই মহাকুম্ভ ভ্রমণ। আমার এই মহাকুম্ভ ভ্রমণ সম্পূর্ণ সার্থক হলো যখন দেখলাম স্কুলের অনেক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আমার মহাকুম্ভ ভ্রমণের বর্ণনা শোনার জন্য। আর বলছেন মাঘী পূর্ণিমার শাহী স্নানের জল তাদের উদ্দেশ্যে ছিটিয়ে দেওয়ার জন্য। যদি কিছু আমার পূর্ণ অর্জন হয়ে থাকে তাহলে স্বাস্থ্যমতে তাদেরও পূর্ণ অর্জন হোক। আমাদের হৃদয়ের মলিনতা দূর হোক, উদারতা আমাদের অন্তরকে আরো প্রসারিত করুক, এই শুভকামনা জানিয়ে আমার সঙ্গে পরিচয় হওয়া শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী আশ্রমের সকল ভক্তবৃন্দকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মতন মহাকুম্ভ ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। সাথে রেখে গেলাম আপনাদের জন্য আগামী পর্বের ভিডিও ভীমবেটকা ও সাঁচি স্তূপের দর্শন, ভূপাল ভ্রমণের শেষ পর্ব। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।